তারপর সব কেমন আছিস? তোরা তো সবাই শুনেছিস যে করোনা ভাইরাসের জন্য এখন অনলাইন ক্লাস বিভিন্ন স্কুল চালু করেছে, আমাদের স্কুলও চালু করছে। একদম সরাসরি একটা কবিতা, খুব অল্প সময়ের মধ্যেই আমরা পড়াবো। কবিতার নাম অস্ত্রের বিরুদ্ধে গান এবং কবির নাম জয় গোস্বামী। এই কবিতাটিকে আমরা কয়েকটি পর্যায়ে ভাগ করে নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে এই কবিতাটি লেখা হলো কেন, অর্থাৎ এই কবিতাটির রচনার প্রেক্ষাপটটা কী। খেয়াল করে দেখবি ইতিহাসের একটা চিরকালীন বিষয় যুদ্ধ। বিভিন্ন দেশকে আক্রমণ করছে, বিভিন্ন মানুষের উপর অত্যাচার করছে। আমরা আমাদের চারপাশে বিভিন্ন সম্প্রদায়ে রাজনীতিতে দলে পাড়ায় এরকম হানাহানি, হিংসা, মারামারি, কাটাকাটি দেখতে পাচ্ছি। এবং এগুলো করার সময় আমরা অস্ত্রকে খুব বড় করে দেখাই, অস্ত্রের শক্তিটাকে দেখাই। যখন এই কবিতাটা লেখা হচ্ছে 1997 সালে, মনে রাখ, এই কবিতাটি একটা বইয়ের অন্তর্ভুক্ত হয়ে প্রকাশ পেয়েছিল। সেই বইটির নাম পাতার পোশাক কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়ে এই কবিতাটি প্রকাশ পেয়েছিল 1997 খ্রিস্টাব্দে। আর তার ঠিক কিছুদিন আগেই ঘটে গেছে উপসাগরীয় যুদ্ধ, এবং 2 বছরের মাথায় ঘটবে ভারতবর্ষে কার্গিলের যুদ্ধ। মানে একটা যুদ্ধের পরিমণ্ডল আছে। জয় গোস্বামী এই সময় আরও একাধিক কবিতায় যুদ্ধের বিরুদ্ধে বলেছেন। যেমন মা নিষাদ বলে একটা কবিতা আছে, সেই কবিতায় তিনি বলেছিলেন, অস্ত্র মাটিতে অস্ত্র আকাশগামী, দিগন্ত রাঙা অস্ত্রের মহিমায়। এই যে অস্ত্রের রণদর্প, এর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই লেখা হয়েছিল এই কবিতার নাম অস্ত্রের বিরুদ্ধে গান। এখন এই কবিতাটির আমরা ব্যাখ্যা শুরু করব। জয় গোস্বামী সাম্প্রতিক যুগের একজন অন্যতম শ্রেষ্ঠ কবি। তার একাধিক কবিতা আমরা শুনেছি আমাদের স্কুলে, বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে কেউ আবৃত্তি করেছে, কেউ নেচেছে। যেমন উল্লেখযোগ্য টিউটোরিয়াল, যেমন মেঘবালিকার জন্য রূপকথা, যেমন মাসি পিসি, যেমন নুন ইত্যাদি। এখন অস্ত্রের বিরুদ্ধে গান। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। খেয়াল কর, প্রথম লাইনেই কবি বলছেন, যারা অস্ত্রের অহংকারী, অস্ত্র শক্তিতে বলিয়ান, তাদের বলছেন যে তোমরা অস্ত্রটা ফেলে দাও, অস্ত্রটা পায়ের তলায় রাখো, অর্থাৎ আত্মসমর্পণ করো। যুদ্ধ কোনোদিন মানবতাবাদের মন্ত্র উচ্চারণ করতে পারে না। তোমরা শান্তির চরণ তলে এসে দীক্ষিত হও, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। কারণ এই অস্ত্র শক্তির বিরুদ্ধে দাঁড়াবার মতো একটা শক্তি আমি পেয়েছি। আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। তোরা জানিস, অসুর শক্তিকে নাশ করার জন্য আমাদের দেবী দুর্গা দশভুজা হয়েছিলেন। ঠিক সেরকম এই অস্ত্র শক্তিকে নিয়ন্ত্রণ করার জন্য, অস্ত্র শক্তিকে পরাজিত করার জন্য কবি, একজন সংবেদনশীল মানুষ, তিনি হাজার হাতে পায়ে এগিয়ে আসছেন, উঠে দাঁড়াচ্ছেন। তিনি আর কাপুরুষের মতো, সরীসৃপের মতো মাথা নত করে যাচ্ছেন না, উঠে দাঁড়াচ্ছেন। তিনি এই বলিষ্ঠতা দেখাচ্ছেন যে হাত নাড়িয়ে বুলেট তাড়াই, মানে বুলেটকেও ভয় পাচ্ছি না। আমি আজ বুলেটকেও তুচ্ছ করে দিতে পারি, হাত নাড়িয়ে তাকে এড়িয়ে যেতে পারি। কারণ কিসের শক্তিতে? অন্য কোনো অস্ত্র শক্তিতে, অন্য কারো ছত্রছায়ায় তিনি গেছেন তা নয়। তিনি বলছেন গানের বর্ম আজ পড়েছি গায়ে।
বর্ম মানে আবরণ। যারা যুদ্ধ করেন তারা অনেক সময় তাদের বুকে এবং পিঠে এরকম বর্ম পরেন। কবি বলছেন তিনি একটা বর্ম পড়েছেন, কিন্তু সেই বর্মটা হচ্ছে গানের বর্ম। তোরা বলবি স্যার হে আবার তো গিয়ে আশ্চর্য জিনিস, গানের কোনো দিন বর্ম হয়? গান পারে আমাদের বাঁচাতে, গান পারে কোনো শক্তির বিরুদ্ধে আমাদের কাছে একটা বড় আবরণ হয়ে উঠতে। আমরা যেটা কল্পনা করতে পারি না সেটা কবি কল্পনা করেছেন। কবি বলছেন হ্যাঁ গান পারে। কেন গান পারে? মনে রাখবি একটা কথা, আমাদের যে কথা সে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত যেতে পারে, কিন্তু গান তার থেকে অনেক বেশি দূর যায়। গানের সঞ্চারী ক্ষমতা, গানের মানুষকে স্পর্শ করার ক্ষমতা অনেক বেশি, কারণ গানের সঙ্গে মিশে থাকে কথা এবং সুর। গান আমাদের হৃদয়কে বিদ্ধ করতে পারে, হৃদয়কে স্পর্শ করতে পারে। অস্ত্র মানুষকে আহত করে, গান মানুষকে প্রভাবিত করে। গান মানুষকে একটা হৃদয়ের ভালোবাসার অনুভব দান করতে পারে। তাই যে গান পারে, যে গান অসংখ্য মানুষকে জাগাতে পারে, যে গান অসংখ্য মানুষকে কাছে ডাকতে পারে, কবি সেই গানের বর্ম পড়েছেন। এখন প্রশ্ন, তিনি কি গানের গীতবিতান? তিনি কি গানের গীতিকোষ? তিনি কি গানের পণ্ডিত? না, কবি স্বীকার করে নিচ্ছেন না আমি তা নই। গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো, রক্ত মুছি শুধু গানের গায়ে। কবি বলছেন দেখো আমি যে অনেক গান জানি তা নয়, আমি গান জানি একটা দুটো। কিন্তু যে মানুষটা বন্যায় ভেসে যাচ্ছেন, যে মানুষটা নদীতে ভেসে যাচ্ছেন, তখন সে সামনে যদি একটা খড়কুটোও পায়, সেই খড়কুটোকে অবলম্বন করে সে বাঁচতে চায়। মানে একটা ছোট্ট আশা পেলেও মানুষ সেই আশাটাকে অবলম্বন করে বাঁচার চেষ্টা করে। কবির কাছে সেই খড়কুটোর মতোই একমাত্র সম্বল গান। এই গানকে তিনি আঁকড়ে ধরেন। গান দিয়েই তিনি ওই মেশিন গানের বিরুদ্ধে উঠে দাঁড়ান। রক্ত মুছি শুধু গানের গায়ে, রক্ত মুছি শুধু গানের গায়ে, মানে এখানে গান যেন একটা তুলোর মতো, শুশ্রূষার উপাদানের মতো। আমি গান দিয়ে চারপাশের যে রক্তপাত, সেই রক্তপাতগুলোকে মুছে দিই। হয়তো গানের গায়েও যে আঘাতগুলো লেগেছে, আমি সেই আঘাতের রক্তগুলোকেও মুছে দিই। তাহলে গানের গা থেকেও রক্ত মুছে দিই, অথবা গানের তুলো দিয়ে আমি আমার শরীরে যে রক্তপাত তাকে মুছে দিই। আমরা জানি আমাদের মাথার উপর কত শকুন বা চিল। এই শকুন বা চিল মানে এটা কি? এটা শকুন এবং চিলকে কি কবি সরাসরি শকুন এবং চিল এই পাখি হিসাবে দেখিয়েছেন? না, আসলে এটা অনেকটা প্রতীক। সুবিধাবাদী, স্বার্থপর, হিংস্র, নির্মম, অত্যাচারী, সাম্রাজ্যবাদী যে গোষ্ঠীগুলো, যারা খুবলে খায়, যারা লুটে খায়, সেই শক্তিগুলোকে বোঝানোর জন্যই কবি বলেছেন শকুন বা চিল। তারা নীচ, তারা হিংস্র, এটা বোঝানোর জন্য কবি বলেছেন শকুন বা চিল। আমাদের মাথার উপর এরকম কত শকুন এবং চিল উড়ে বেড়াচ্ছে, যখন ইচ্ছা এসে আক্রমণ করবে। কিন্তু কবির হৃদয়ে কবি একজনকে আশ্রয় দিয়েছেন, একজনকে জন্ম দিয়েছেন, সে হচ্ছে একটা কোকিল। আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। কবি মনে করেন তার অন্তরের মধ্যে একটা কোকিল আছে, সে সহস্র উপায়ে গান বাঁধবে। এমন একটা প্রশ্ন, আচ্ছা বলতো কেন কোকিল বললেন তিনি অন্য কিছু বলতে পারতেন। কোকিল বলার পেছনে দুটি কারণ আছে। এক, কোকিলের সঙ্গে গানের সম্পর্ক আছে। কোকিল গান গায়, তার কুহু তানের মধ্যে আছে গানের সৌন্দর্য। ওই জন্যে সা রে গা মা পা ধা নি, এই যে 7টা সুর আছে, তার পাটা পঞ্চম সুর হচ্ছে কোকিলের ডাককে অবলম্বন করে। আমার একটা জিনিস খেয়াল কর, কোকিল হচ্ছে বসন্তের দূত। যে ভয়ঙ্কর শীত তা পার হয়ে বসন্তের জাগরণের মন্ত্র উচ্চারণ করে কে? কোকিল। কোকিল নতুন বছরকে আহ্বান করে।
কবিতায় চাইছেন তার বুকের মধ্যিখানে, তার অন্তরের মধ্যিখানে যে একটা কোকিলকে তিনি বাসা দিয়েছেন, সেই কোকিল অজস্র গান গাইবে, অজস্র গান রচনা করবে। একটা দুটো গান তিনি জানেন, কিন্তু তার অন্তরের কোকিল এরকম অসংখ্য গান রচনা করবে। ভালোবাসার গান, প্রেমের গান, মানবতার গান, হিংসার বিরুদ্ধে শান্তির গান, যে গানের শক্তিতে মানুষ উঠে দাঁড়াবে। পরে প্যারায় কবি বলছেন, অস্ত্র রাখো অস্ত্র ফেলো, অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক। প্রথম লাইনটা এবং এই তৃতীয় প্যারার প্রথম লাইনটা অনেকটা মিল, শুধু শব্দগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে। এখানে বলছে অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে। অস্ত্রকে কবি রাখতে বলছেন, অস্ত্রকে কবি ফেলে দিতে বলছেন। শুধু আর আত্মসমর্পণ নয়, মানে অস্ত্রকে পরিত্যাগ করে তোমাকে হত্যাকারী থেকে তোমাকে উঠে আসতে হবে। তুমি আর মানুষকে হত্যা করছো, এই ঘাতক নও। তুমি ঘাতক যে মনোবৃত্তি, যে হিংস্র মনোবৃত্তি, সেখান থেকে বেরিয়ে এসে দেখো, বর্ম খুলে দেখো আদুর গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক। তুমি যদি বর্মটা খুলে ফেলো, এখন প্রশ্নটা হচ্ছে এই বর্মটা কার? যদি কেউ বলে আচ্ছা এই বর্মটা ওই যে হিংস্র লোভী শয়তান মানুষগুলো যারা অস্ত্র নিয়ে আসছে তাদের বর্ম, নাকি এই গানের বর্ম? দুদিক থেকেই দেখা যেতে পারে। কবি বলতে চাইছেন যে তুমি তোমার বর্মটা, হিংসার বর্মটা খুলে ফেলতে পারো, আবার তুমি যদি আমার বর্মটা খুলে দেখো, দেখবে সেখানে আদুর গায়ে দাঁড়িয়ে আছে গান, ঋষি বালকের মতো। কেন ঋষি বালক? ঋষি বালক শব্দটার মধ্যে অনেকগুলো অর্থ লুকিয়ে আছে, ব্যঞ্জনার মতো। কীরকম বলো তো? ঋষি শান্ত, শিষ্ট, পবিত্র, সৎ এবং মানুষকে ভালোবাসার মন্ত্র যারা উচ্চারণ করে তারাই হলেন ঋষি। ঋষিরা সত্যদ্রষ্টা, ঋষিরা মন্ত্রদ্রষ্টা। সেই মানব মন্ত্র যারা উচ্চারণ করেন তারাই হন ঋষি। সমস্ত লোভ, লালসা, হিংসা থেকে তারা বেরিয়ে আসতে পারেন, তাই তারা ঋষি। ঋষির মধ্যে রয়েছে গতিশীলতা, তারা জড় পদার্থ নন, তারা সভ্যতার অগ্রগমনের কথা বলেন। সেই ঋষি বালকের মাথায় গোঁজা রয়েছে ময়ূর পালক। যখন ঋষি বালকের মাথায় ময়ূর পালক গোঁজা থাকে, তখন একটা জিনিস তোমরা খেয়াল করবে, ময়ূর পালক কার মাথায় থাকে বলো তো? কৃষ্ণের। তাহলে এখানে গান আর কৃষ্ণ এক হয়ে গেল। আর আমরা জানি কৃষ্ণ মানেই প্রেমের মন্ত্র, কৃষ্ণ মানে ভালোবাসার মন্ত্র। তাহলে এখানে গান আর ভালোবাসা এক হয়ে গেল। এই গান, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে, অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে। এই গান তোমাকে আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে রাখবে না। এই গান তোমাকে অপরাধ জগতের ডন বাদশা করবে না। এই গান তোমাকে কি করবে? তোমাকে খোলা মাঠে নিয়ে যাবে, নদীতে নিয়ে যাবে, দেশ গাঁয়ে নিয়ে যাবে। তোমাকে সেই যে সুনীল গঙ্গোপাধ্যায় একটা কবিতায় বলেছিলেন, নবীন কিশোর তোমাকে দিলাম ভুবন ডাঙার মেঘলা আকাশ। এই ভুবন ডাঙার মেঘলা আকাশ, সেই রূপসী বাংলার পরিবেশ গান দিতে পারে, যদি আমরা সমস্ত অস্ত্র পরিত্যাগ করে দিয়ে গানের কাছে এসে আত্মসমর্পণ করি। তাই কবি আবার অনুরোধ করছেন, অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে। এই কবিতা থেকে তোমরা অনেক শর্ট প্রশ্ন পড়তে পারে, শর্ট কোশ্চেন পড়তে পারে, বড় প্রশ্নও পড়তে পারে। তার মধ্যে আমি দু একটা প্রশ্ন মধ্যে বলছি, যেমন ধরো গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোঁজা ময়ূর পালক, এই লাইনটা থেকে প্রশ্ন পড়তে পারে, এই লাইনগুলোর তাৎপর্য। আবার তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে, এই লাইনটা তাৎপর্য পড়তে পারে। আবার এটা খুব বারবার পড়ে, যেমন মাথায় কত শকুন বাচিল আমার শুধু একটা কোকিল, এই দুটো লাইনেরও তাৎপর্য পড়ে। আঁকড়ে ধরে সে খড়কুটো, এই লাইনটাও পড়তে পারে। এই ধরনের যে টুকরো টুকরো লাইনগুলো, ব্যঞ্জনাগুলো তোমরা একটু বাড়িতে দেখবে। আবার যখন স্কুল খুলবে তখন আমরা চেষ্টা করব এই কবিতাগুলোকে আবার নতুন করে পড়াতে। ঠিক আছে, ভালো থেকো সব।